পিয়ার পদ্ধতিতে যদি একটা দল 40% 50% ভোট পায় এবং সে যদি আসন যখন পাবে তখন সে তো নিশ্চিত এমপি বিক্রি করতে পারতেছে। তার মানে আপনি আগে তো টাকা দিয়ে মনোনয়ন কিনতেন, এখন টাকা দিয়ে আপনি এমপি কিনতে পারবেন। পিয়ার পদ্ধতি কিন্তু এখন বাংলাদেশ কার্যকর আছে, প্রচলিত আছে। যেমন এই যে আমরা যে 300 আসনের মধ্যে 50টা আসন হলো নারী আসন, যে দল যত বেশি আসন পায় ওই আসনের আনুপাতিক হারে ওই 50টা সিট বরাদ্দ হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রায় 1.5 বছর পর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। আগামী ফেব্রুয়ারিতে সেই বহুল কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কিছু জটিলতা দেখা দিয়েছে, যেটা আপনারা সবাই জানেন। বেশ কিছু পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যেটি হচ্ছে পিআর পদ্ধতি। বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি পিআর পদ্ধতি চায় না, কিন্তু ইসলামী জোটগুলো চায় পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। তো এই যখন পরিস্থিতি, আসলে সামনের দিন কি হতে যাচ্ছে, পিআর পদ্ধতিতে কি নির্বাচন করা সম্ভব কিনা আমাদের দেশে, এই সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। আমি নাদিরা জাহান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সারা বাংলা টক্স অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন সারাবাংলা.net এর হেড অফ নিউজ গোলাম সামদানি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ নাদিরা জাহান, চমৎকার একটা ইস্যু নিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। পিআর নিয়ে তো আসলে আমি আমার জায়গা থেকে যেটুকু বলা দরকার সেটা আমি বলেছি, কিন্তু এই যে দ্বন্দ্বটা যে তৈরি হয়েছে এটি আসলে কেন হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। আসলে বাংলাদেশের রাজনীতিতে পিআর বিষয়টা একেবারেই নতুন, এবং আমি অনেকটা নিশ্চিত করে বলতে পারি 5ই আগস্টের আগে আমাদের ভোটারদের হয়তো 80% এই পিআর সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, বা পিআর যে একটা পদ্ধতি আছে সেটা হয়তো অনেকে জানতেন না। তবে সাম্প্রতিককালে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো পিআর পদ্ধতি, অর্থাৎ সংখ্যানুপাতিক অনুপাতে নির্বাচন। এবং আগামী নির্বাচনটা সংখ্যানুপাতিক অনুপাতে অর্থাৎ পিআর পদ্ধতিতে যাতে করা হয় সেই জন্য বেশ কিছু ইসলামিক দল, বিশেষ করে জামাত ইসলামী, চরমোনাই, তারপরে খেলাফত মজলিস সহ আরও কিছু ছোট দল, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে। বিপরীতে বিএনপি সহ তার মিত্ররা পিআর পদ্ধতির বিরোধিতা করছে। তার এখন আসলে আমরা আসি পিআর পদ্ধতিটা কি। পিআর পদ্ধতিটা হলো, মনে করেন আমার বাংলাদেশে 300 আসন আছে, 300 আসনে সাধারণত 300 প্রত্যেকটা দল 300 প্রার্থীতে বা কেউ ছোট দলগুলো একটু কম দেয়। ওই প্রার্থী ওই 600 আসনে যেই দলের প্রার্থী সর্বোচ্চ ভোট পাবে তিনি নির্বাচিত হয়ে আসেন, এটা ছিল এতদিনের নিয়ম। তো এখন রাজনৈতিক দলগুলো অর্থাৎ ইসলামিক দলগুলো দাবি করছে আগামী সংসদ নির্বাচন যাতে পিআর পদ্ধতিতে হয়। অর্থাৎ পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে হবে কি, কোনো আসনে কোনো দলের প্রার্থী থাকবে না, কেবল থাকবে প্রতীক। মনে করেন বিএনপির দানিশ শীষ, জামাতের দাঁড়িপাল্লা কিংবা অন্যান্য দলগুলো যার যার প্রতীকে নির্বাচন হবে। ইভেন ওইখানে কোনো প্রার্থীও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। তাহলে জনগণ ভোট দিবে গিয়ে প্রতীকে ভোট দেওয়ার পরে সারা দেশের ভোটটা কাউন্ট হবে, যে কোন দল কত % ভোট পাইছে। ধরেন আপনারা বিএনপি 40% ভোট পাইলো বা 50% ভোট পাইলো। যদি 50% ভোট পা তাহলে 300 আসন আমাদের বাংলাদেশে আছে, তাহলে 3×50 = 150, তারা 150 সিট পাবে। এটা হলো একটা বিষয়। আর ক্ষুদ্র দলগুলো আছে, ধরেন জামাত যদি 10% ভোট পা তাহলে তাদের আসন হবে 30টা, এনসিপি যদি 6% ভোট পা, আমি এমনি একটা সংখ্যা বলছি আর কি, তাহলে হয়তো তারা ধারণা দেওয়ার জন্য তারা আসন পাবে 18টা। এইভাবে পিআর পদ্ধতিটা ছোট দলগুলো মনে করতেছে পিআর পদ্ধতি হইলে তারা আসন একটু বেশি পাবে। এক কথা যদি বলি, কোনো রাজনৈতিক দল আগামী সংসদ নির্বাচনে যদি পিআর পদ্ধতি হয় তাহলে কোনো দল যত % ভোট পাবে 300 আসন হিসেবে ওই আনুপাতিক হারে তারা ভোটের পার্সেন্টেজ অনুযায়ী তারা আসন পাবে। এটা হলো পিআর পদ্ধতিতে। কিন্তু এখানে একটা বিষয় আমার জানার আগ্রহ, আমার ধারণা এটা বাংলাদেশে আপামর মানুষের আসলে এটা একটা কমন প্রশ্ন হওয়া উচিত, যে এই যে আসন ভাগ করার বিষয়টা, যেমন আগে যেটা ছিল যে একজন একটা আসন থেকে, যার যদি বিএনপি বা যদি বলি জামাত ইসলাম তারা বেশি আসন সংখ্যা পেল, তাহলে হচ্ছে মানে ভোট বেশি পেল, তাহলে হচ্ছে ওই আসনটা তার হয়ে যাবে। তাহলে পিআর পদ্ধতিতে আপনি এই আসন নির্বাচনটা কিভাবে হবে? পিআর পদ্ধতিতে যেহেতু কোনো এলাকা ভিত্তিক বা আসন ভিত্তিক প্রার্থী থাকবে না, তখন ওই এলাকার এমপি কে হবেন এটা নির্ভর করবে প্রত্যেকটা দলের উপর। এখন দেখা গেল যে একটা কোনো এলাকায় মনে করেন দানিশ শীষের প্রার্থী 70% ভোট পাইল, কিন্তু দাঁড়িপাল্লা বা অন্য একটা দলের প্রার্থী হয়তো 30% বা 25% ভোট পাইল। এখন পিআর পদ্ধতিতে যদি যেহেতু সংখ্যা মানে
আসন বরাদ্দ হয়, মনে করেন যদি একটা দল 20% ভোট পায় বা জামাত ইসলাম যদি 20% ভোট পায়, তাহলে সে 60টা আসন পাচ্ছে। সে দেখা গেল কি যে ওই একটা আসনে যে অন্য দলের প্রার্থী 70% ভোট পাইলো আর তার প্রার্থী পাইলো 20%, সে ইচ্ছা করলে তার প্রার্থীকে ওইখানে পাশ করে নিয়ে আসতে পারবে, অর্থাৎ সেটা বরাদ্দ দিয়ে দিবে। অর্থাৎ সেক্ষেত্রে কি আরো বেশি দ্বন্দ্ব বাড়বে না? ধরেন যদি ঢাকার যে আসনগুলো, যে 8টি আসন, বরাবরই কিন্তু আমরা জানি যে ঢাকার আসনগুলো নিয়ে সবসময় যে থাকে যে যারা ঢাকার আসনগুলোতে যারা জয় পায় তারা নির্বাচনে যেতে, এবং খুব ভাইটাল। এটা আমি আপনাকে আরো একটু ক্লিয়ার করি। অর্থাৎ মনে করেন একটা বড় দল 50% ভোট পাইলো, আর একটা 30% ভোট পাইলো, আর একটা 10% ভোট পাইলো। তো যেই দল 50% ভোট পাবে সে 150 আসন পাবে, যে 20% ভোট পাবে সে 60টা আসন পাবে। এখন এই 60টা আসন ধরেন একটা দল পাইলো, বি দল পাইলো, বি দল তার 60 জন প্রার্থীকে 60টা আসন দিয়ে দিবে। ঠিক এ দল যদি 50% ভোট পায় তাহলে সে 150 আসন পাইলো, সে 150 আসন তার 150 জন লোককে দিয়ে দিবে যে এটা তোমার আসন। এইভাবে ইয়াটা হবে। অর্থাৎ এখানে যে জিনিস সবচেয়ে সমস্যা হবে যেটা, যে কোন আসনে কে এমপি হবে এটা জনগণ বলতে পারবে না, দল নির্ধারণ করে দিবে ফলাফল হওয়ার পর। আর আরেকটা বিষয় হলো, আমরা জানি এমপি ইলেকশনের সময় একটা মনোনয়ন বাণিজ্য হয়, অর্থাৎ দল থেকে এমপির নির্বাচনের একটা অনুমোদন বা মনোনয়ন যেটাকে আমরা বলি। এই মনোনয়ন নিতে গিয়ে কোনো বিশেষ করে বড় দলগুলো 100-150 কোটি টাকাও শুনছি, বা 200 কোটি, এরকম গল্প আছে যে 200 কোটি টাকা দিয়ে মনোনয়ন নিছে। এখন 200 কোটি টাকা দিয়ে একটা প্রার্থী মনোনয়ন নিছে, সে পাশ করবে কি করবে না এটা কিন্তু নিশ্চিত না। যদি ফেল করে তার 200 কোটি টাকায় জ্বলে গেল। কিন্তু পিআর পদ্ধতিতে যদি একটা দল 40%, 50% ভোট পায় এবং সে যদি ওইভাবে আসন যখন পাবে, তখন সে তো নিশ্চিত এমপি বিক্রি করতে পারতেছে, যে আমি পাশ করার পর আমার 150 আসন, যে 150 জনকে আমি মনোনয়ন দিব সেই 150 জনই এমপি। তার মানে আপনি আগে তো টাকা দিয়ে মনোনয়ন কিনতেন, এখন টাকা দিয়ে আপনি এমপি কিনতে পারবেন, ফলে এটা রেটটাও আরো বেড়ে যাবে। ফলে এটা একটা মানে অস্বস্তির বিষয় হয়ে দাঁড়াইতে পারে। সেক্ষেত্রে তো আসলে রাজনৈতিক ব্যক্তিত্বের যে অর্থ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাবে কিনা, যেটি সাম্প্রতিক সময় দেখা গেছে যে যার টাকা আছে সেই এমপি হয়েছেন। এখন এটা নির্ভর করবে দলের উপর, অর্থাৎ বিএনপি কিংবা জাতীয় পার্টি বা জামাত বা চরমনাই বা হেফাজত কিংবা গণ অধিকার পরিষদ, ওই দলগুলো যখন পিআর পদ্ধতিতে নির্বাচন করে আসবে, যে যতটা আসন পাবে, এখন সে যদি মনে করে যে না আমি টাকার বিনিময়ে আসনটা বিক্রি করব, বা আমার দল চালাবার জন্য অনেক টাকা দরকার, আমি টাকা, যে বেশি টাকা দিবে আমি তাকে এমপির টিকিটটা দিব, যদি এটা করে তাহলে জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক। কিন্তু বাংলাদেশের মতো দেশে কি আসলে পিআর পদ্ধতি কোনো ভালো পদ্ধতি আপনার কি মনে হয়? আসলে পিআর পদ্ধতি ভালো না মন্দ এটা নিয়ে দুই ধরনের মতামত আছে। যেমন পৃথিবীর প্রায় শতাধিক দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, এমনকি আমাদের প্রতিবেশী নেপাল, শ্রীলঙ্কা, ইউরোপের জার্মানি সহ বেলজিয়াম, অনেকগুলো দেশে, এমনকি ইসরায়েল, নিউজিল্যান্ড, অসংখ্য, নামিবিয়া, আফ্রিকা, অনেক দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। পিআর পদ্ধতিতে নির্বাচনের সবচেয়ে যে সুবিধাটা এখানে হলো, মানে সবার ভোটটা কাউন্ট হয়, কাউন্ট বলতে মূল্যায়িত হয়। অর্থাৎ সাধারণত আমরা এখন দেখি যে একটা আসনে একজন বড় দল, দুইটা ছোট দল প্রার্থী হয়েছে। এখন অনেকে ছোট দল মনে করে বা ছোট দলের সমর্থকও মনে করে যে আমার প্রার্থী তো এখানে পাশ করবে না, শুধু ভোটটা তাকে দিয়ে পচায় লাভ নাই, ঠিক আছে বড় দলকে দিয়ে দিই। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের ভোট একেবারে সঠিক কাজে লাগবে, প্রপার ইউটিলাইজ হবে। অর্থাৎ যে তখন ভোটটা হবে পার্সেন্টেজ। একটা ছোট দল যদি 10% ভোট পায় তাহলে তার 30টা আসন হবে। দলের দায়িত্ব অনেক বেড়ে যাবে সঠিক ব্যক্তিকে মূল্যায়ন করার ক্ষেত্রে। না, তা তো অবশ্যই, কিন্তু আমি যেটা বলতেছি পিআর পদ্ধতির সুবিধাটা হলো যে সব দলের অংশগ্রহণে, এবং অংশগ্রহণ বলতে নির্বাচন অংশগ্রহণ না, সংসদে সব দলের একটা প্রতিনিধিত্ব থাকে। অর্থাৎ একটা দল যতই ক্ষুদ্র হোক, সে যদি 2% ভোট পায় তাহলে তার 6টা আসন পেয়ে যাচ্ছে। তাহলে ছোট দলগুলো সংসদে যাওয়ার, তার সংসদে প্রতিনিধিত্ব করার একটা সুযোগ থাকবে, এটা একটা ভালো দিক। সেক্ষেত্রে কাজের অনেক অপশন তৈরি হবে। জি। আর পিআর পদ্ধতির অসুবিধা কি হতে পারে বলে আপনি মনে করেন? পিআর পদ্ধতির যে সবচেয়ে বড় অসুবিধাটা হয়, সাধারণত পিআর পদ্ধতিতে নির্বাচনটা হয়, মানে নির্বাচন না, আমি বলবো যে সংসদের যে সরকার গঠন হয় অনেকটা জোট সরকারের মতো। অর্থাৎ একাধিক শরিক দলের অংশগ্রহণের মাধ্যমে বা তাদের সমন্বয়ে
কারণ আমি যদি একটা দলের রাজনৈতিক দলের নাম প্রকাশ করে বলি, ধরেন বিএনপি, যদি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হয়, তারা হয়তো 200 আসন পাবে বা 180টা পাবে বা 150 যাই পাক, মানে নিঃসন্দেহে তারা সরকার গঠন করতে পারবে। তো আমরা বিগত দিনে দেখছি আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং বিএনপি, ওদের ভোটের ব্যবধান খুব 5-7% হইতো, অর্থাৎ দুই দলই 40-42, 38, অর্থাৎ 35 থেকে 45 এই শতাংশের মধ্যে তারা ভোট পাইতো। তো এখন যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, বিএনপি যদি 48% ভোট পা, তাহলে তাদের আসন হবে 146টা বা 144টা। তো একটা সংসদ গঠন করতে হলে 151টা আসন লাগবে 300 আসনের মধ্যে। তো সেই ক্ষেত্রে তখন তার 144টা বা 45টা যদি আসন পায়, মানে তারা তো 50% বেশি ভোট পাওয়া কঠিন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যদি 50% কম পায়, তখন তাদের 150 আসন, অর্থাৎ 151টা হবে না। যখন 151টা তো হবে না, তখন তার অন্য একটা দলের কাছ থেকে মানে সহযোগিতা নিতে হবে, ভাই তুমি আমার সাথে একটা জোটবদ্ধ হও। দেখা গেল আরেকটা দল 5টা বা 7টা বা 10টা সিট পাইলো, 10টা তার 140টা, দুইটা মিলা বা তার 141টা 10টা 151টা মিলে সরকার গঠন করলো। ওই যে দলের 10টা আসন নিল, সে হয়তো বললো বা আমাকে তুমি প্রধানমন্ত্রী দাও, আনলে আমি তোমার সাথে যাব না, অথবা ঠিক আছে আমাকে প্রেসিডেন্ট দাও, আমাকে পররাষ্ট্রমন্ত্রী দাও, অথবা অর্থমন্ত্রী দাও। তখন তার সাথে একটা বার্গেনিং পাওয়ার হয় ক্ষুদ্র দলটা। তখন দেখা গেলো কি ঠিক আছে ভাই, সে 10টা টাকা আমি দিলাম। 2 বছর পর ওই ক্ষুদ্র দলটাকে আরো অন্যান্য রাজনৈতিক দল হয়তো বললো, এই তুমি ওই দল থেকে বের হয়ে আসো। সে তখন একটা মানে উদ্ভট দাবি উত্থাপন করে বললো, আমার এই দাবিগুলো মানো, যদি না মানো আমি তোমাকে সমর্থন দিব না। তখন সে হয়তো তার সমর্থনটা প্রত্যাহার করলো, সংসদের ভিতরে ভোট হইলো, আস্থা অনাস্থা ভোট হইলো। এই আস্থা ভোটে যদি হেরে যা সরকার, অর্থাৎ আস্থা ভোট বলতে অর্থাৎ 151 জন যদি তাকে এমপি ভোট না দেয়, তাহলে সংসদ ভেঙে যাবে, তখন আবার নতুন করে নির্বাচন হইতে হবে। এটা হলো পিআর পদ্ধতির একটা বিশাল বড় অসুবিধা, এবং এতে করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। এবং আমরা সাধারণত 5 বছর পর পর সংসদ নির্বাচন হয়, তখন এমন হতে পারে 5 বছর 2টা নির্বাচন হয়ে গেছে। তবে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, পিআর পদ্ধতি কিন্তু এখন বাংলাদেশে একদিক দিয়ে আছে, মানে কার্যকর আছে, প্রচলিত আছে। যেমন এই যে আমরা যে 300 আসনের মধ্যে 50টা আসন হলো নারী আসন। তো নারী আসনগুলো কিভাবে জানেন কি আপনি, কিভাবে বরাদ্দ দেওয়া হয়? অর্থাৎ যে দল যত বেশি আসন পা, ওই আসনের আনুপাতিক হারে ওই 50টা সিট বরাদ্দ হয়। ধরেন বিএনপি 150 আসন পাইল, তাহলে 300 আসনের জন্য বরাদ্দ আছে 50টা সংরক্ষিত নারী আসনের এমপি। তাহলে সে 300 আসনের মধ্যে যদি 150 পা, 25টা সে পাবে। কেউ যদি 100 পা, তাহলে সে পাবে হয়তো 20টার মতো বা 15টার মতো, যে 3 ভাগের ধরেন 3-18টার মতো। অর্থাৎ নারী সংসদের যে সংরক্ষিত আসনগুলো, ওইগুলো কিন্তু রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতিতেই মানে বন্টন হচ্ছে। বাংলাদেশের যে নির্বাচন কমিশনের যে দক্ষতা, তাতে কি আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব? আসলে এখানে পিআর পদ্ধতির নির্বাচনটা নির্বাচন কমিশনের দক্ষতা অদক্ষতার উপর কিছু আসা যায় না। তারা নির্বাচন করবে, এখানে প্রতীক থাকবে, তারা নির্বাচনটা মানে অর্থাৎ জনগণ যাতে সুষ্ঠুভাবে এবং যার ভোট তাকে এবং তার ইচ্ছা মতো প্রার্থীকে বা প্রার্থী না দলকে দিতে পারবে, তারা সেই আয়োজনটা করবে। সেটা পিআর হোক আর জেনারেল সিস্টেম যাই হোক, তারা মানে এখানে পিআরের জন্য তারা আলাদা কোনো সিস্টেমের দরকার হবে না, বরং তাদের কিছু দায়িত্ব কমে যাবে। কীরকম কমে যাবে? তারা শুধু দল যখন থাকবে, শুধু দলের প্রতীকের নির্বাচন হবে, প্রার্থীর নির্বাচন হবে না। সুতরাং তারা ভোটগুলো কাউন্ট করবে, কাউন্ট করার পর তারা হয়তো একসময় বলে দিবে, ফলাফলটা হবে যে বিএনপি 42% বা জামাত এই শতাংশ বা সি দল এই শতাংশ বা ডি দল এই শতাংশ। তখন তারা পার্সেন্টেজটা বলে দিবে যে কে কোন দল কত পার্সেন্ট ভোট পাইছে। তখন ওই দলগুলো ওই আসন অনুপাতে তারা তাদের প্রার্থীগুলো ডিক্লেয়ার করবে যে এই আমাদের এমপি। পৃথিবীর কোন কোন দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয় আপনি এক ফাঁকে এটা বলেছিলেন, কিন্তু সেই সব দেশে কিন্তু দেখবেন যে আপনি যেমন ইসরায়েলের মাঝখানে কিন্তু বেশ ভালো ধরনের সমস্যা হয়েছিল এই প্রধানমন্ত্রিত্ব, এবং মাঝে যে বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনে ছিলেন না, মানে প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন না। তো এই যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়, এই পরিস্থিতি কি আসলে বাংলাদেশের মতো দেশে এই পরিস্থিতিকে আসলে সমাধান করা বা ওই পরিস্থিতির সম্মুখীন হয়ে সমাধান থেকে বের হয়ে আসা, এটা কি আসলে সম্ভব? আসলে আমরা ভবিষ্যতে কি হবে সেটা বলা কঠিন, তবে পিআর পদ্ধতিটাও কিন্তু এক এক দেশ আবার এক এক রকম। যেমন ধরেন কোন কোন দেশে পিআর পদ্ধতি শুধু প্রার্থী নয়, শুধু মানে প্রতীকে ভোট হয়। আবার কোন কোন দেশে প্রতীকেও ভোট হয়, প্রার্থীও ভোট হয়, যে লোকজন প্রার্থীকেও ভোট দেয়, দলকেও ভোট দেয়, দুইটা কাউন্ট করে একটা হিসাব করা হয়। যেমন জার্মানিতে এরকম পদ্ধতি আছে, নিউজিল্যান্ডেতে আছে প্রার্থী এবং দল,
আবার অধিকাংশ দেশে শুধু প্রতীকে ভোট দেয়। এখন এই সংকটটা আসলে সব দেশে মাঝে মাঝে হয়, আবার আমাদের দেশও যে হবে না বিষয়টা তা না। এখন মাঝপথে যদি একটা দল এসে বড় দলের সাথে যে ইনভলভ হয়ে সরকার গঠন করছে, সে যদি তার দাবি দেওয়া নিয়ে নতুন করে আবার কিছু দাবি দেওয়া উত্থাপন করে, তখন তো আর সেই দাবি দেওয়া যদি বৃহৎ দলটা মেনে না নেয় এবং ক্ষুদ্র দলটা যদি বলে তাহলে আমি আপনার প্রতি অনাস্থা জ্ঞাপন করলাম, সংসদে আস্থা অনাস্থা ভোট হবে, ভোট হলে সরকার ভেঙে যাবে, এটা তো একটা অস্থিরতা হবেই। তবে এটা আসলে এটা একটা পার্ট, মানে আপনি যখন এক জায়গায় যাবেন চলবেন, মানে দুই দিকে ভালো মন্দ দুইটার দিকই থাকবে। তবে বাংলাদেশের মানে আমি যদি মোট এক কথায় বলবো, পিআর পদ্ধতিটা হইলে মানে অর্থাৎ অনেক সময় আমরা দেখি একটা ক্ষুদ্র দলে অনেক বড় নেতা আছে, ভালো নেতা আছে। আমি যদি নামই বলি, ধরেন আশ্রম রব, উনি জাসদ রব, উনি অনেক বড় মাপের একজন মানে পলিটিশিয়ান, কিন্তু তার দল এত ক্ষুদ্র, দেখা যায় সে পাশ করে আসতে পারে না। কিন্তু সে যদি 1% ভোট পা, তাহলে কিন্তু সে এমপি হয়ে যাবে, 3টা আসন পেয়ে যাবে। তাহলে কিছু কিছু ক্ষুদ্র দলে কিছু বড় নেতা আছে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ওরা সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে এবং সব দলের অংশগ্রহণে একটা সরকার গঠন হলে এটার অনেক পজিটিভও দিক আছে। আমরা সবগুলো মেধাকে কাজে লাগাতে পারতেছি। এখন ধরেন আমরা এতদিন দুইটা বড় দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। কিছু 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 জিনিস আছে, ধরেন আওয়ামী লীগের কিছু নেতা আছে খুব ডাইনামিক, আবার কিছু নেতা আছে বিএনপির খুব ডাইনামিক। তাইলে দেখা যায় যখন আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করেছিল, তখন তারা তাদের লোক দিয়ে কিন্তু সরকার চালাইছে। ফলে একটা কিছু লোক হয়তো দেশ চালানোর জন্য অনেক দক্ষ যোগ্য আছে অন্য একটা দলে, কিন্তু সে তাকে নিতে হয় না বা নেওয়ার দরকার নাই। ফলে দেশ ওই মেধাটা থেকে বঞ্চিত হয়েছে। অসুবিধাটা হলো মূলত এখন রাজনৈতিক দলের অর্থাৎ সরকারের যে স্থিতিশীলতা, এটা আসলে টেকসই হয় না। এখন এটা কোনটা ভালো কোনটা মন্দ টোটালটা সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। আমরা শুধু ভালো মন্দটা তুলে ধরছি, আমরা আসলে পক্ষ বিপক্ষে কোনোটাতেই না। আসন্ন নির্বাচন তো আসলে পিআর পদ্ধতি হচ্ছে না, এটি মোটামুটি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। যদিও ইসলামী দলগুলো কিন্তু এখনো মেনে নেয়নি, তারা আলোচনার টেবিলেও আছে, আবার সেই সাথে তারা রাজনীতির মাঠেও এরই মধ্যে তারা বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে, এরই মধ্যে আন্দোলন করছে তারা। তো এই যখন পরিস্থিতি, আসলে নির্বাচন নিয়ে কি কোনো সংখ্যা তৈরি হবে কিনা? আসলে আপনি যে আশঙ্কাটা প্রকাশ করছেন এটা উড়িয়ে দেওয়া যায় না। কারণ আমি এর আগেও সারা বাংলাদেশ একাধিক টকশোতে বলেছিলাম যে পিআর পদ্ধতি যদি একটা সেটেল না হয়, অর্থাৎ এই বিষয়ে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না আসে, তাহলে ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা বা রাজনৈতিক দলগুলো যে যাই বলুক যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং হতে হবে, এটার মধ্যে অনেক আশঙ্কা থাকবে। কারণ আপনি জানেন ইতিমধ্যে একটা বড় দল আওয়ামী লীগ তারা দেশ থেকে পালিয়ে গেছে নানান অনিয়ম দুর্নীতি গুম খুনের কারণে। ফলে তারা আগামী নির্বাচনে আমরা অনেকটা বলতে পারতেছি অংশগ্রহণের সুযোগ নাই। তাহলে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নাই বা তাদের অংশগ্রহণের সুযোগ নাই, তাহলে বড় দল আছে বিএনপি, তারপরে জামাত বা অন্যান্য দলগুলো। এখন ধরেন আওয়ামী লীগ নির্বাচনে নাই, বিএনপি নির্বাচনে গেল, জামাত বা আরো কয়েকটা ইসলামিক দল যদি নির্বাচনে না যায়, তাহলে শুধু একটা দলের জন্য তো নির্বাচন হবে না, বা আরো কিছু ছোট দল যত নির্বাচন হবে না। কারণ এই মুহূর্তে বিএনপির পরে যদি আমরা সবচেয়ে বড় দল হিসাব করি এনসিপি বা জামাত বা ইসলামিক শক্তিগুলো, সুতরাং এই দলকে বাদ দিয়ে নির্বাচন হইলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। তো সুতরাং এই ইসলামিক দলগুলো যদি বেঁকে বসে যে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আমরা নির্বাচনে যাব না, তখন কিন্তু একটা জটিলতা সৃষ্টি করবে। ইতিমধ্যে আপনি আজকে 12 অক্টোবর রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বলছে যে আমরা পিআর পদ্ধতি চাই না এবং পিআর পদ্ধতি সংস্কার প্রস্তাবের মধ্যেও পিআর পদ্ধতি ছিল না। তো সুতরাং পিআর পদ্ধতি জনগণ চায় না, জনগণ মানে না, জনগণ বুঝে না। অর্থাৎ বিএনপি একেবারে ডিটারমাইন্ড যে তারা পিআর পদ্ধতিতে নির্বাচনে যাবে না বা নির্বাচন করবে না। আবার জামাত, ইসলামিক কিছু শক্তি বা আরও কিছু ইসলামিক দল, তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না। তো এই যে বিএনপি এবং আদার্স দলগুলোর যে দুই মেরুতে অবস্থান, এই দুই মেরু যদি এক মেরুতে না আসে, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার সম্ভাবনাই, মানে সম্ভাবনা তো না হওয়ার আশঙ্কাটাই বেশি বলে আমি মনে করছি। দুই দলকে মানে দুই পক্ষকে আসলে এক পক্ষে নিয়ে আসার মতো এমন কোনো ব্যক্তিত্ব বা এমন কোনো আলোচনার জায়গা কি তৈরি হতে পারে বলে আপনার মনে হয়? আমি যেটা বলবো, আসলে এই যে বিএনপি তো জামাত ওরা একসময় নিজেদের একটা 4 দলীয় জোট বা 20 দলীয় জোটেরই অংশ ছিল। এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, তখন তারা আবার আলাদা আলাদাভাবে নির্বাচন করতে চাচ্ছে। এখন শেষ মুহূর্তে যদি বিএনপি, জামাত বা আদার্স রাজনৈতিক দলগুলোর মধ্যে পিআর পদ্ধতি হোক অথবা না হোক একটা বিষয়ে ঐক্যমত হয়,
তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তবে আমি মনে করি শেষ মুহূর্তে হয়তো একটা ঐক্যমত হতে পারে, হয়তো বিএনপিও কিছুটা ছাড় দিবে, জামাত সহ অন্যান্য ইসলামী দলগুলো তারাও কিছুটা ছাড় দিবে, দুই পক্ষ থেকে যখন কিছুটা ছাড় দিবে, তখন নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে সেটা হয়তো দূর হবে বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ চমৎকার একটা টপিকসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো শেষ করছি সারা বাংলা টক্স অনুষ্ঠান। নিশ্চয়ই আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, আর সেই নতুন পর্ব কি হবে তা কিন্তু আপনারা আমাদেরকে জানাতে পারেন। আজকের এই অনুষ্ঠানের যে কমেন্ট বক্স আছে সেখানে আপনারা আরো কোন কোন বিষয়ে আলোচনা শুনতে চান, কোন কোন বিষয়ে আলোচনা হলে আপনাদের ভালো লাগবে, সেই বিষয়গুলো আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন। এছাড়া সারাবাংলা.net-এর একটি নিউজ পোর্টাল রয়েছে, আমাদের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে যুক্ত থাকবেন আপনারা আমাদের সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।